আপনাদের ভালোবাসায় বাংলা সাহিত্যের এখন আমরা মধ্যযুগ নিয়ে শুরু করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। বাংলা সাহিত্যের মধ্যযুগ 1201 থেকে 1800 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। এই 1204 সালে প্রথম বাংলাদেশে মুসলমানদের শাসনের সূত্রপাত হয়, যা 1757 সালে পলাশীর যুদ্ধে ইংরেজদের কাছে পরাজয়ের মাধ্যমে এটা শেষ হয়। এই মধ্যযুগ 3টা পর্বে ভাগ ছিল। একটা ছিল তুর্কি যুগ 1200 থেকে 1350 সাল পর্যন্ত, আরেকটা সাল ছিল 1351 থেকে 1557 সাল পর্যন্ত, আর পরবর্তী যেটা মোগল যুগ ছিল 1576 থেকে 1757 সাল পর্যন্ত। মাঝখানটা ছিল সুলতানি যুগ। এখন এই যেটা তুর্কি যুগ যেটা ছিল 1200 থেকে 1350 সাল পর্যন্ত, এই যুগটাতে তেমন কোনো সাহিত্যের নিদর্শন পাওয়া যায় না, সেজন্য এই যুগকে অন্ধকার যুগ নামেও অভিহিত করা হয়। এই সুলতানি যুগ মাঝখানে যেটা ছিল সেটা হলো কি সুলতানি যুগ। গৌড়কে কেন্দ্র করে এই সময়ে সাহিত্যের বিকাশ শুরু হয়। এখন এই যে মধ্য যেটা সুলতানি যুগ, এক্ষেত্রে কয়েকজন কবি ছিল খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের অধীনে আমলে কয়েকজন কবি ছিল। তার মধ্যে অন্যতম ছিল শাহ মোহাম্মদ শগীর। তার ইউসুফ জুলেখা কাব্য শাহ মোহাম্মদ শগীরের। তারপর কৃত্তিবাস ছিল, যিনি রামায়ণ রচনা করেন, মধ্যযুগের গুরুত্বপূর্ণ। তারপরে ছিল বিপ্রদাস নামে একজন, সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে ছিল বিপ্রদাস। আলাউদ্দিন হোসেন শাহের আমলে ছিল বিপ্রদাস, তিনি মনসা বিজয় রচনা করেন। এছাড়া ছিল বিজয়গুপ্ত, তিনি মনসা মঙ্গল রচনা করেন। মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেন। এছাড়া নাসিরউদ্দিন নসরত শাহের সুলতানের আমলে বিদ্যাপতি নামে একজন কবি ছিল, তিনি বৈশ্যপদাবলী রচনা করেন। এছাড়া কবীন্দ্র পরমেশ্বর, তিনি মহাভারত অনুবাদ করেন, যেগুলো আমরা মনে রাখব। এক্ষেত্রে অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে আলাউদ্দিন হোসেন শাহের আমলে, সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে তিনি সর্বাধিক পৃষ্ঠপোষকতা করেন। তিনি অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে বড় বড় অনুবাদ এখানে ওনার আমলেই প্রকাশিত হয়। এই গিয়াসউদ্দিন আজম শাহের আমন্ত্রণে পারস্যের বিখ্যাত কবি হাফিজের সাথে একটি পত্রালাপ হয়েছিল। তিনি এই হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ করেন। ইনি ছিলেন সেই পারস্যের বিখ্যাত কবি হাফিজ। তার পরবর্তীতে সুলতান আমলের পরে যেটা ঘটেছিল সেটা হলো কি মুঘল আমল, 1576 থেকে 1757 পর্যন্ত। এক্ষেত্রে সম্রাট আকবরের রাজ্যসভাতে আবুল ফজল নামে একজন কবি ছিল। তার রচিত বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ হলো আকবরী আইন। তার কি বলছে, আকবরী আইন প্রতিষ্ঠিত রচনা করে কি আবুল ফজল, কার আমলে? সম্রাট আকবরের আমলে। এছাড়া আরাকান রাজসভার কবি ছিল দৌলত কাজী আলাউল। তারপরে এই যে মাগন ঠাকুর, কৃষ্ণনগর রাজসভার কবি ছিল ভারতচন্দ্র রায়গোনাগর, তিনি মধ্যযুগের সর্বশেষ কবি নামে পরিচিত। ভারতচন্দ্র রায়গোনাগর কৃষ্ণচন্দ্রের রাজসভায়। শ্রী চৈতন্যদেবের জীবন ভিত্তিক কিছু ছিল মধ্যযুগের, যেমন প্রাক চৈতন্য যুগ, এটা ছিল 1351 থেকে 1500 খ্রিস্টাব্দ। তারপর ছিল চৈতন্য যুগ 1501 থেকে 1600 খ্রিস্টাব্দ।
তারপর ছিল চৈতন্য পরবর্তী, মানে চৈতন্যের পরবর্তী যুগ 1601 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এক্ষেত্রে জেনে রাখা ভালো, কোনো মহাপুরুষ একটি বাংলা পন্থী না লিখেও তার নামে একটি যুগের সৃষ্টি করেছেন। তিনি হলেন শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য তিনি একটি পংক্তি না লিখেও একটি যুগের সৃষ্টি করেন। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন শ্রী চৈতন্য নিয়ে আমরা কিছু ইনফরমেশন জেনে নিই। শ্রী চৈতন্য 1486 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার ভক্ত শিষ্যরা তার জীবিত থাকা অবস্থায় তার কাহিনী নিয়ে কাব্য রচনা করেন। তার এই জীবনী কাব্য বাংলা সাহিত্যে ব্যাপক প্রভাব বিস্তার করে। এই জন্য বাংলা সাহিত্যে মধ্যযুগে তার প্রভাব অপরিসীম। তার প্রভাবে বাংলা সাহিত্যে পদাবলী সাহিত্যে ব্যাপক বিকাশ ঘটে। তিনি কোনো সাহিত্য রচনা না করেও বাংলা সাহিত্যে চৈতন্য যুগ নামে একটি স্থান দখল করে নিয়েছেন। এটা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে। এবার আমরা জানব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসে সেগুলো আমরা এখন জেনে নেব। শ্রী চৈতন্যদেব কেন বিখ্যাত? তিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, এই কারণেই তিনি বিখ্যাত। তিনি কিন্তু কোনো কবি না, কিছু লেখেননি, তিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, এই কারণেই তিনি বিখ্যাত। আর চৈতন্যদেব কে ছিলেন? একই প্রশ্ন, বৈষ্ণব ধর্মের প্রচারক। সেম প্রশ্ন কয়েক স্টাইলে এসেছে। তারপর বাংলা ভাষার মধ্যযুগ কত? 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। চৈতন্য জীবনী গ্রন্থের শ্রেষ্ঠ কবি কে? চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি হল কৃষ্ণদাস কবিরাজ। ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা আসলে কি ছিল? রাজভাষা ছিল ফার্সি ভাষা। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন কে? অগ্রণী ভূমিকা পালন করেন পাঠান সুলতানগণ। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক কে? আলাউদ্দিন হোসেন শাহ। বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান কে? জালালউদ্দিন। এখানে অপশনে সেটা নাই। রামায়ণ অনুবাদের অনুরোধ জানান জালালউদ্দিন বা গিয়াসউদ্দিন আজম শাহের আমলে। কোন কবি হুসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন? মালাদর বসু। কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ করেছিলেন কি? গিয়াসউদ্দিন আজম শাহ। ইরানের কবি হাফিজের সাথে বাংলাদেশের পত্রালাপ কার হয়েছিল? এটি 24তম যে বাতিলতম বিসিএসে এসেছিল গিয়াসউদ্দিন আজম শাহের ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর ঐতিহাসিক গ্রন্থ আইনে আকবরী কি রচনা করেন? আবুল ফজল। এটি মুঘল আমলে। বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ রয়েছে? আইনে আকবরী। তারপর আলাউল কোন রাজসভার কবি ছিলেন? আরাকানের রাজসভার কবি ছিলেন কবি আলাউল। আরাকানের রাজসভার সাহিত্যিক ছিলেন কে? আলাউল ছিল আরাকানের রাজসভার কবি। এছাড়া কোন দুজন আরাকানের রাজসভার কবি ছিলেন? মহাকবি আলাউল এবং দৌলত কাজী।
এনারা দুজনই আরাকানের রাজসভার কবি ছিল। কবি ভারতচন্দ্র সভাপতি ছিলেন কিসের জন্য? রাজা কৃষ্ণচন্দ্রের সভাপতি ছিলেন। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন। মধ্যযুগের শেষ কবি। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারের প্রভাব অপরিসীম? চৈতন্যদেব। তারপর আমরা যেটা জানি, অন্ধকার যুগ শুরু হয়েছিল 1201 থেকে 1350 সালে, সেই তুর্কি শাসন আমলে, যেটাকে অন্ধকার যুগ নামে অনেকে অভিহিত করে, কারণ অনেক কিছু এখানে সাহিত্যকর্ম তেমন গুরুত্বপূর্ণ কিছু রচিত হয়নি। এক্ষেত্রে শূন্য পুরাণ, রামায়ণ পণ্ডিত রচিত ধর্মপূজার একটা শাস্ত্রগ্রন্থ হলো কি? শূন্য পুরাণ। আর শেখ শুভোদয়, এটা হলো হলায়ুদ মিশ্র রচিত একটি গ্রন্থ। এই অংশ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেটা আমরা এখন জানব। কোন সময়কে সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত, কারণ এই সময়ে উল্লেখিত কোনো গ্রন্থ তৈরি হয়নি। তেমনি শূন্য পুরাণ কাব্য রচনা করেন কি? এটা হলো রামায় পণ্ডিত। এই যে পূর্বে আমরা এখানে পড়ছি শূন্য পুরাণ, রামায় পণ্ডিত। কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? এটা আমরা তো জানি, শুরুতে বলছি। এটা হলো কি? এখানে বলছে কোনটি নয়, যদি এটা তুর্কি ছিল। অন্ধকার যুগের পরবর্তী অধ্যায়টা, ঠিক আছে। এখানে মধ্যযুগের বাংলা সাহিত্যের সমগ্র সৃষ্টি হলো দুই রকমের, একটা হলো অনুবাদ আর একটা হলো কি মৌলিক। দুই শ্রেণীতে বিভক্ত, মৌলিক রচনা আর একটা কি অনুবাদ রচনা। যেমন সংস্কৃত থেকে অনুদিত হয়েছে, যেমন কি রামায়ণ, মহাভারত, ভগবত, এগুলো কি সংস্কৃত থেকে অনুবাদ হয়েছে। আর আরবি, ফার্সি, হিন্দি থেকে অনুবাদ ভাষা থেকে মুসলমান কবি রচিত প্রণয়োপাখ্যান কাব্যগুলো রচিত হয়েছে। বাংলা মধ্যযুগের বাংলা সাহিত্য, আমরা এটা জানি অলরেডি। একটা হলো কি মৌলিক রচনা, অনুবাদ রচনা। মৌলিক রচনা আবার কয়েক রকমের ভাগ করা, যেমন বৈশ্য পদাবলী, জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, লোকসাহিত্য, নাথ সাহিত্য, মর্ষিয়া। তেমনি অনুবাদ হলো আবার দুই প্রকার, যেমন আরবি, ফার্সি, হিন্দি ভাষা থেকে, আর একটা হলো কি সংস্কৃত ভাষা থেকে। সংস্কৃত থেকে এগুলো থেকে হলো কি রামায়ণ, মহাভারত, ভগবত। আর আরবি, ফার্সি, হিন্দি থেকে যেমন এই যে বিভিন্ন কাব্যগুলা, ঠিক আছে। বিদ্যাপতি 1374 থেকে 1460 সাল পর্যন্ত তিনি একটি পংক্তি না লিখেও বাঙালিদের কাছে একজন শ্রদ্ধেয় কবি হিসেবে সুপরিচিত। এক্ষেত্রে আছে চণ্ডীদাস। বাংলা ভাষার বৈশ্য পদাবলীর আদি রচয়িতা হল চণ্ডীদাস। তারপরে আছে গোবিন্দ দাস, তিনি গীত গোবিন্দ রচনা করেন। এটি ব্রজবুলি ভাষায় রচিত গীত গোবিন্দ, খুবই গুরুত্বপূর্ণ একটা। মধ্যযুগে বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন হলো কি শ্রীকৃষ্ণ কীর্তন, ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন। এটি হলো সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ। তাহলে বাংলা ভাষায় রচিত প্রথম স্বীকৃত খাঁটি বাংলায় রচিত কাব্যগ্রন্থ কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। আর এটি রচয়িতা করেন কি? বুড়ো চণ্ডীদাস। আর বুড়ো চণ্ডীদাস মধ্যযুগের কি আদিকবি।
এটি কোনো লেখকের প্রথম একক গ্রন্থ। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কি কোনো লেখকের প্রথম একক গ্রন্থ। এই গ্রন্থের খণ্ড সংখ্যা হলো 13টি। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন এর খণ্ড সংখ্যা 13টি। তাহলে বুড়ো চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন 13টি খণ্ডে রচিত করেন। এর প্রকৃত নাম হলো শ্রীকৃষ্ণ সন্দর্ভ। সালে বসন্তরঞ্জন রায় ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকেল্লা গ্রামে এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর হতে এই শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি আবিষ্কার করেন বা উদ্ধার করেন, যেটি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় প্রকাশিত হয়। গুরুত্বপূর্ণ দুটি কোশ্চেন, ঠিক আছে, যেগুলো আমরা জানতে পারলাম। ইতিপূর্বে জেনে থাকলেও রিভিশন হয়ে গেল আমাদের। তারপর আছে ব্রজবুলি ভাষা। বৈশ্বিক পদাবলীর অধিকাংশ রচিত হয়েছে ব্রজবুলি নামে একটি কৃত্রিম মিশ্র ভাষায়। ইহা মূলত মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণ। তাহলে ব্রজবুলি ভাষাটা কি মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণ, ঠিক আছে। এতে কিছু হিন্দি শব্দ রয়েছে। এটি কখনো মানুষের মুখের ভাষা ছিল না, এটি শুধু সাহিত্যকর্মেই ব্যবহৃত হয়েছে। এটি আবিষ্কার করে কে? এই ব্রজবুলি ভাষা তৈরি করে মিথিলার কবি বিদ্যাপতি। মিথিলার কবি বিদ্যাপতি এই ভাষার আবিষ্কারক বা স্রষ্টা। তারপর এখানে তাহলে বিদ্যাপতিটা কি? বিদ্যাপতি হলো একটি পংক্তি না লিখেও বাংলা সাহিত্যের মর্যাদাবান একজন লেখক বা কবি। এক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জেনে নিই। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? কবি কি কণ্ঠহার? এটা হলো বিদ্যাপতির কবি বিদ্যাপতি। সইকে বা শোনাইলা শ্যাম নাম, এটি হলো গোবিন্দ দাস। সর্বজন স্বীকৃত খাঁটি ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? বুড়ো চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গ্রন্থ কে আবিষ্কার করেন? বসন্তরঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কত? 13। বিদ্যাপতি কোন ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলি রচনা করেন? ব্রজবুলি ভাষায়। মধ্যযুগের প্রথম কবি হচ্ছে কে? বুড়ো চণ্ডীদাস, ঠিক আছে। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? বৌদ্ধ ও বৈষ্ণবীয় ধর্মের গৌড় বিষয়ের বিশেষ সৃষ্টিকেই পদ বা পদাবলী বলে। পদাবলীর প্রথম কবি কে? পদাবলীর প্রথম কবি হলো বিদ্যাপতি। কোন উক্তিটি ঠিক? নিম্নের কোন উক্তিগুলির মধ্যে কোনটি ঠিক? এটা হলো বৈষ্ণব পদাবলী বা রাধাকৃষ্ণের আকর্ষণ বিকর্ষণের বিচিত্র অনুভূত সংবলিত এক প্রকার গান। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? চণ্ডীদাস। তাহলে বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হলো কি? চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি কে? বিদ্যাপতি। মৈথিলি কোকিল খ্যাত কে? মৈথিলি কোকিল খ্যাত কে? বিদ্যাপতি। এখানে বিদ্যাপতি অপশনটি নেই, সেটা হলে কি বিদ্যাপতি হবে। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি। পদাবলী কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলী লিখেছিলেন। ব্রজবলি বলতে কি বোঝানো হয়েছে? এক প্রকার কৃত্রিম ভাষা যেটি 21তম বিসিতে এসেছিল। ব্রজবলি কোন স্থানের ভাষা? ব্রজবলি কোন স্থানের ভাষা? এটি হলো কি মিথিলার ভাষা ছিল ব্রজবলি। দেন ব্রজবলিতে কোন কবি পদাবলী রচনা করেন? বিদ্যাপতি। বাংলা ও মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কি? তার নাম হলো ব্রজবলি ভাষা। ব্রজ ভাষা কি? এটা হলো মধুরার ভাষা। গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? এটি হলো ব্রজবলি ভাষায় রচিত হয়েছিল কি? গীত গোবিন্দ। সেটা মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্য কি? মধ্যযুগের এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান। মঙ্গল মানে হলো কল্যাণ। এই মঙ্গল কাব্যগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো পৌরাণিক, একটা হলো কি লৌকিক। ঠিক আছে, যেমন এখানে মনসা মঙ্গল ছিল কিছু সাহিত্য, তেমনি চণ্ডীমঙ্গলের কিছু সাহিত্য ধর্ম মঙ্গলের আমরা পড়ে সংক্ষিপ্ত জানব। তারপরে এখানে ছিল অন্নদা মঙ্গল ভারতচন্দ্র রায়গণাগর, যিনি খুবই গুরুত্বপূর্ণ। 1760 খ্রিস্টাব্দে তিনি কবি রায়গণাগর ভারতচন্দ্রের তিরোধানের সঙ্গে বাংলা কাব্যের মধ্যযুগের অবসান ঘটে। তিনি অন্নদা মঙ্গল কাব্য রচনা করেন। আর এইখান থেকে যেটা বিগত সালের প্রশ্নগুলো আমরা এখন একটু জেনে নিই সংক্ষিপ্ত আকারে। বিগত সালে যেগুলো এসেছিল সেটা হলো কি, মঙ্গল কাব্যের কবি নন কি? মঙ্গল কাব্যের কবি নন এই যে ভারতচন্দ্র, কানাহরি দত্ত, মানিক দত্ত, এরা হলো মঙ্গল কাব্যের কবি। সুতরাং দাহুরায় এটা হলো আনসার। মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন হলো কি? মঙ্গল কাব্য। কি বাংলা ভাষার কবি নন? জয়দেব কবি নন। মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু মূলত কি? বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান এখানে প্রকাশিত হয়েছে। কোথায়? মঙ্গল কাব্যে। কোন দেবীর কাহিনী নিয়ে মনসা মঙ্গল কাব্য রচিত হয়েছে? মনসা দেবীর কাহিনী নিয়ে। আর মঙ্গল কাব্য রচনার মূলে উল্লেখিত কারণটি কি? মঙ্গল কাব্য রচনার মূলে উল্লেখিত কারণটি হলো স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। মনসা মঙ্গল কাব্যের আদিকবি ইনি হলেন কানাহরি দত্ত। তেমনি মনসা মঙ্গলের লেখক হলো কানাহরি দত্ত। মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি? ইনি হলেন চণ্ডীমঙ্গল ধারার কবি। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম 28তম বিসিএসের পরীক্ষায় এসেছিল, সেটি হল ভারতচন্দ্র রায়গণাগর। কঠিন একটি প্রশ্ন, ভুরসুট পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন কি? ভারতচন্দ্র রায়গণাগর। আচ্ছা, ভারতচন্দ্র রায়গণাগর তো খুবই নাম করা, তার জন্মের গ্রামটাও এখানে এসেছিল ভুরসুট পরগয়া না পান্ডুয়া গ্রামে। তেমনি বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি হবেন ভারতচন্দ্র রায়গণাগর। তেমনি মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি হলো ভারতচন্দ্র রায়গণাগর। জীবনী সাহিত্যে নিয়ে কয়েকটি সাহিত্য আমরা এবার আলোচনা করব। বৃন্দাবন দাস, এক্ষেত্রে ছিল কি বৃন্দাবন দাস। চৈতন্য ভাগবত, বাংলা ভাষায় চৈতন্য ভাগবতের প্রথম জীবনী কাহিনী হলো কি?
চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস রচনা করেন। তেমনি লোচন দাস রচনা করেন চৈতন্য মঙ্গল। কৃষ্ণ দাস কবিরাজ তার নিয়ে এটি জীবনী গ্রন্থ। এই অংশ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেটি আমরা এখন জেনে নেব। শ্রী চৈতন্যদেব জীবনী ভিত্তিক প্রথম জীবনী কাব্য কে রচনা করেন? বৃন্দাবন দাস। তাহলে কি বলছে? শ্রী চৈতন্যদেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন কে? বৃন্দাবন দাস। নবীবংশ পুস্তকটি কে রচনা করেন? সৈয়দ সুলতান নবীবংশ পুস্তকটি রচনা করেন। বিভিন্ন ভর্তি পরীক্ষা এটা এসেছিল। তারপর আরেকটা যেটা ছিল সেটা হলো কি নাগ সাহিত্য। এরপরে ছিল মার্শিয়া সাহিত্য। মার্শিয়া কথাটি আরবি, এর অর্থ সুখ প্রকাশ করা। এই যুগের উল্লেখযোগ্য কবিগণ হলেন শেখ ফয়জুল্লাহ, তারপরে দৌলত উজির বাহারাম খাঁ, খুবই গুরুত্বপূর্ণ দৌলত উজির বাহারাম খাঁ ছিলেন কি? দৌলত উজির